দিবেন। আপনি চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, লজ্জা করেন। আপনি বেয়াদব। যেখানে নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? ন্যূনতম লজ্জা শরম থাকলে বাংলাদেশে আপনি রাজনীতি করতেন না। নিজের দল ছেড়ে আরেক দলে গেছেন, আপনি আসলে নারীদেরকে যেভাবে অসম্মানিত করেছেন বউ থাকা অবস্থায়, আর 15টা নারীকে আপনি অসম্মানিত করেছেন। বিয়ে করেন, আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, নারী কে ছিল? কোথায় কে ছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। গালি করে সরকারে আছেন, আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার কথা আমি টকশোতে আসবো। আমার আপনার মত যদি হতাম আমি আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা শরম থাকলে টকশোতে আসতেন না। আমি আপনার নিজের দল ছেড়ে আরেক দলে গেছেন, এইভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন না। সারওয়ার তুষার, আপনার কাছে শুরুতে আসতে চাই যে সরকারের 180 দিনের কর্ম পর্যালোচনায় কৃষি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের দাবি করা হয়েছে। সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা সংস্কার, কর্মসংস্থান সহ নানা উদ্যোগের কথা তুলে ধরেছে। আপনারা বিরোধী দল হিসেবে আপনারা মূল্যায়ন কি যে 180 দিনে সরকার জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে? জি, আপনাকে ধন্যবাদ। এবং একটু প্রেক্ষাপটটা বলা উচিত যে প্রেক্ষাপটে এই সরকার ক্ষমতা এসছে সেটা হচ্ছে একটা ব্লাডি মাস আপরাইজিং, মানে রক্তাক্ত মাস আপরাইজিংয়ের পরে একটা অন্তর্বর্তী সরকার, এবং তার মধ্য দিয়ে 3টা ভুয়া নির্বাচনের পরে যখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল, তারপরে এই গণঅভ্যুত্থানের পরে একটা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা এসছে। ফলে এই কারণে এই সরকারের প্রতি মনোযোগ, প্রত্যাশা সবই কিন্তু অত্যন্ত বেশি। কিন্তু আপনি দেখবেন যে আমরা যদি একটু প্রত্যেকটা সেক্টর ধরে বলি, আপনি যদিও কয়েকটা কথা বললেন, সেগুলো নিয়েও অনেক কিছু বলা যাবে। সরকার কিন্তু তার যেটা 6 মাসের প্রায়োরিটি ছিল, 3টা প্রায়োরিটি ছিল তাদের সরকার মানে শপথ নেওয়ার পরপর। সে দ্রব্যমূল্য তার এটা নিয়ন্ত্রণে রাখবে, আইনশৃঙ্খলা এবং জ্বালানি পরিস্থিতি, জ্বালানি ও বিদ্যুৎ। এখন আপনি 6 মাস পরে এসে যদি 3টা জায়গায় দেখেন, সেদিন বিএনপির মিডিয়া সেল সম্ভবত একটা দেখলাম যে সম্পূর্ণ ভুয়া একটা চার্ট দিল যে আগের তুলনায় সমস্ত কিছুর দাম কমেছে, মানে দ্রব্যমূল্যের ক্ষেত্রে। কিন্তু আসলে পরবর্তীতে ফ্যাক্ট চেকিং দেখা গেল যে সবগুলোই আসলে দাম এখন আকাশচুম্বী বাড়তি, কোনোটারই তেমন একটা কম নেই। কোনো আইটেম একটু কম ছিল আবার বেড়ে গেছে, এরকম মানে মানুষের পকেট কাটা যাচ্ছে। তারপরে আপনি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন, এটা হচ্ছে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে যদি সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় 6 মাসে কোনটা যদি বলি, তাহলে সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে একজন অত্যন্ত শক্তিশালী মন্ত্রী, অন্তত তিনি বা তার দল সেভাবেই দাবি করে থাকেন, তিনি থাকার পরেও তিনি সংবিধান এবং সংস্কার এই ব্যাপারগুলোকে ব্যর্থ করে দেওয়ার জন্য বা অকেজো করে দেওয়ার জন্য এত ব্যস্ত ছিলেন যে নিজের মন্ত্রণালয়টা খেয়াল করতে পারেন নাই। এবং প্রতিদিন পত্রিকায় ফলাও করে রিপোর্ট হচ্ছে প্রধান পত্রিকাগুলোতে যে কোথায় কীভাবে চাঁদাবাজি হচ্ছে, এবং সেই চাঁদাবাজিগুলো কিন্তু একটা দুইটা খারাপ ব্যক্তি গিয়ে করতে চেষ্টা করছে সেরকম না, খুবই সিস্টেমেটিক একটা চাঁদাবাজি, জোন ভিত্তিক, প্রশাসন জড়িত, সরকারি রাজনৈতিক দল জড়িত এবং পুলিশও কোনো ক্ষেত্রে জড়িত, এভাবে করে আইনশৃঙ্খলা মানে চাঁদাবাজি হচ্ছে। চিটং, যেখানে আমাদের 2জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন, তার মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সেখানে একেবারে কয়েকটা সন্ত্রাসী গ্রুপ, কাদের হাতে কী ধরনের অস্ত্র, কারা শেল্টার দেয়, এগুলোর বিস্তারিত রিপোর্ট ছাপা হয়েছে। এবং আমরা সেখানে দেখছি ওপেন ফায়ারিং হচ্ছে, অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে কিন্তু ওই জঙ্গল সলিমপুরে খুব একটা নাটক করে বা একটা ঘটা করে সেখানে পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আপনি গেলেন, কিন্তু সেখান থেকে অল্প দূরত্বে যে রাউজান কিংবা চিটংয়ের অন্যান্য জায়গা, সেখানে কিন্তু আমরা এই ধরনের কোনো মহড়া দেখিনি। এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও চরম নাজুক, মানে এক ধরনের মানে ওখানে গ্যাংস অফ ওয়াসিপুরের মতো বিভিন্ন গোষ্ঠী একে অন্যকে হত্যার মতো করে একটা পরিস্থিতি তৈরি করেছে। এরপরে আছে আপনার এই লোডশেডিং, যেটা এই মুহূর্তে মানে মানুষের একেবারে ব্যাপকভাবে একটা নাবিশ্বাস তৈরি করেছে। কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে লোডশেডিংয়ের কারণে, গ্যাস সংকটের কারণে, জ্বালানির একটা প্রাইভেটাইজেশন, তাও কি মানে যে কোনো একটা প্রতিষ্ঠান না, আপনার যে প্রতিষ্ঠান বা যে ব্যবসায়িক মাফিয়া ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা ধরনের অভিযোগ আছে, লুটপাটের অভিযোগ আছে, তাদের হাতে জ্বালানি সেক্টর তুলে দেওয়ার একটা পায়তারা চলছে। এবং অনেকেই এটা গুঞ্জন করছেন যে তাদেরকে এটা যেন তুলে দেওয়া যায়, সেজন্যই এই সংকটটা তৈরি করা হচ্ছে। এই ধরনের বক্তব্য বা এই ধরনের পার্সপেক্টিভও কিন্তু দেখতে পাওয়া যায়। ফলে সার্বিক দিক থেকে যদি বলি যে তার 6 মাসে এবং রিফর্ম ব্যাপারগুলো তো আছে, রিফর্মে পলিটিক্যাল রিফর্মে যেমন সম্প্রতি দুটো জিনিসটা খুব আলোচনা হচ্ছে, মানবাধিকার অধ্যাদেশ এবং গুম অধ্যাদেশ বাতিল করে দিয়ে আপনি দুটো আইন করলেন। আপনার কথা ছিল আপনি এর চেয়ে অধিকতর শক্তিশালী আইন করবেন, কিন্তু এখন আপনি দুটো ড্রাফট নিয়ে বসেন, অধ্যাদেশটা আইনটা দুটো আপনার হাতে আছে। যে কোনো শিক্ষিত মানুষ, আইন ব্যাকগ্রাউন্ডে হতে হবে না, আইন ব্যাকগ্রাউন্ডে হলে তো আরও ভালো। ওই অধ্যাদেশ এবং আইনের ক্লজ বাই ক্লজ যদি তুলনা করেন,
আপনি দেখবেন যে মানে এর চেয়ে শক্তিশালী তো দূরে থাক, 2009 সালে যে মানবাধিকার আইনটা ছিল তার চেয়েও দুর্বল আইন এই সরকার করতে যাচ্ছে, এবং সেগুলো নিয়ে মানবাধিকার কর্মীরা কিন্তু কনসার্ন দেখিয়ে যাচ্ছে। পুলিশ সংস্কারটা তারা একেবারে বাতিল করে দিয়েছে, অথচ এটা তারা জুলাই সনদ তারা বলেছে অক্ষর অক্ষর বাস্তবায়ন করবে, অথচ এখানে কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করছে না। মানে হচ্ছে যে আপনি বললেন যে ইশতেহারের ব্যাপারে তারা খুব সিরিয়াস, দেখবেন যে উনি আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে আমরা 31 দফার কথা বলেছি, 32 নম্বর বাস্তবায়ন করেছি, 33 নম্বর বাস্তবায়ন করেছি। মানে ওনারা যে ফেল করছেন এটা সাইকোলজিক্যালি ওনাদের মধ্যেও আছে, মানে অবচেতন। কিভাবে? যে ওনাদের 33 পাইতে চান, 31-এর খবর নাই, কিন্তু 32 পাইতে হবে, 33 পাইতে হবে, কারণ 33 হলো পাস মার্কস। কিন্তু আপনি তো 31-এ ফেল করছেন, 31টার মধ্যে কোনটা বাস্তবায়ন করেছেন দেখান। একটা এই মুহূর্তে বাস্তবায়ন করেছে। আপনি সবচেয়ে বেশি যেটা ট্রাম্প কার্ড দেখান, ম্যাজিক দেখান, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড ইউএনও সহ মাঠ প্রশাসনের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের জীবনে একটা নাভিশ্বাস ডেকে এনেছে, তাদের জীবনে একটা গজব ডেকে এনেছে। মানে আপনি বিএনপির অশিক্ষিত যারা ক্যাডার আছে এই লোকাল ফিল্ডে, তারা এইরকম একটা বিসিএস পাশ করা একজন সরকারি কর্মকর্তাকে নাজেহাল করছে, জবাই করার হুমকি দিচ্ছে, আছাড় মারার হুমকি দিচ্ছে, লাথি মেরে তারা বের করে দেবে এগুলো বলছে, তালা মেরে দিচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে এগুলো ঘটছে, যে তাদের তালিকা নিতে হবে, তাদেরকে সুপারভাইজার বানাতে হবে, তাদেরকে তথ্য সরবরাহকারী বানাতে হবে। তাহলে একে তো আপনি প্রশাসনের দলীয়করণ করেছেনই, এখন যেখানে যেখানে ওই প্রশাসনিক কর্মকর্তারা নিজের মতো করে কাজ করার চেষ্টা করছে সেখানে আপনি তাদেরকে এক ধরনের টেরোরাইজ করছেন। তো এইভাবেই আপনার সব দিক থেকে একদিকে ত্রাসের রাজনীতি, আরেকদিকে হচ্ছে আপনার তাদের এমপিরাই বলছেন খাই খাই করছি আমরা, আবার তারাই হচ্ছে আপনার দলীয় প্রশাসনের দলীয়করণ করছেন, দ্রব্যমূল্য বেড়ে গেছে। মানে একটা কোনো জায়গা নেই যেখানে আপনি দেখাতে পারবেন যে দিস গভর্নমেন্ট ইজ পারফর্মিং। জি, ধন্যবাদ স্যার তুষার। আবার আসবো আপনার কাছে। আমি জনাব রাশিদ খান আপনার কাছে আসতে চাই। অনেকগুলো ইস্যু কিন্তু তুলেছেন স্যার তুষার, এবং আমি যদি বলি যে 16 বছরের ধ্বংসস্তূপ থেকে মাত্র 6 মাসে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়, তবে সরকারের আন্তরিকতা দায়বদ্ধতার ঘাটতি নেই, সরকার থেকে বলা হচ্ছে। আপনি কি বলবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, লোডশেডিং এবং যেসব অভিযোগগুলো সারওয়ার তুষার করলেন, সেখানে আপনাদের সফলতা কি আর আপনাদের আসলে বিফলতা কি? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখেন, আমি শুরুতে সরকারের কিছু অর্জন নিয়ে কথা বলবো, তারপরে তার যে বক্তব্য সেটির বিষয়ে আমার যে মন্তব্য সেটি পেশ করব। সরকার ইতিমধ্যে প্রায় 13 লাখ কৃষক পরিবারের 10,000 টাকা করে ঋণ মওকুফ করেছে। এরপরে কৃষক কার্ড সেটির বাস্তবায়ন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে, ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিতদের সম্মানী ভাতা সেটিও শুরু হয়েছে। বন্ধ হয়ে যাওয়া 14টি কারখানা সেটি যাতে মানে কাঙ্ক্ষিতভাবে কাজ করতে পারে এবং সেখান থেকে আসলে প্রফিট পাওয়া যায়, এই জন্য বেসরকারীকরণ নীতিমালা করে সেটি আসলে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 9টিতে উৎপাদন শুরু হয়েছে। আমি গত সপ্তাহখানেক আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি প্রোগ্রামে ছিলাম, যেখানে 3টা কোম্পানি বা কারখানা মানে হস্তান্তর করা হয়েছে 2টি প্রতিষ্ঠানের কাছে, এবং সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। দেখেন, এবং দেখেছি যে এর আগে যে একটি প্রতিষ্ঠান আরএফএলের কাছে হস্তান্তর করা হয়েছিল, সেই প্রতিষ্ঠানকে আসলে তারা কিভাবে আসলে উজ্জীবিত করেছে এবং সেখানে কর্মসংস্থান থেকে শুরু করে তারা কিন্তু লাভজনক পর্যায়ের দিকে যাচ্ছে। অর্থাৎ সরকারের এই যে বেসরকারীকরণ নীতি, এটির আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু 16 বছরে যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল, সরকারের যে সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে এখনই আসলে এই প্রতিষ্ঠানকে লাভজনক করা সম্ভবপর নয়। যে কারণে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠানকে এইভাবে বেসরকারীকরণ নীতিমালা তৈরি করে তাদের কাছে দেওয়া হচ্ছে, যাতে করে এটা লাভজনক হয়। সরকারের আরও সবথেকে বড় অর্জনটা হলো বাংলাদেশে যে স্বামী স্ত্রীর সম্পর্ক মার্কা নতজানু পররাষ্ট্রনীতি, সেখান থেকে সরকার বের হয়ে এসেছে। এবং দেখেন, এর আগে শেখ হাসিনা ভারতে যাওয়ার জন্য মুখিয়ে থাকতো, কিন্তু আমাদের সরকার প্রধান তাকে ভারত সরকারের পক্ষ থেকে সবার আগে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমাদের সরকারের পলিসি সবার আগে বাংলাদেশ। তিনি মালয়েশিয়া গিয়েছেন, চীনে গিয়েছেন, এখন ভারত সরকারের পক্ষ থেকে বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে, কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং শহীদ উসমান হাদির খুনিরা
এখনো পর্যন্ত ভারতে তারা অবস্থান করছে, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের মন্তব্য কি তার উপর নির্ভর করবে বাংলাদেশের সরকার প্রধান তিনি আসলে ভারতে তিনি আসলে যাবেন কিনা। তার মানে কি, তার মানে আমাদের যে পলিসি সেটি হলো সবার আগে বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের সরকার এমন কিছু করবে না যেটির কারণে এদেশের জনগণ কষ্ট পায়। দেখেন, আমি নিজেও তো শিক্ষার্থী ছিলাম, আপনিও শিক্ষার্থী, সেও শিক্ষার্থী, এবং অনেক দর্শক আজকের এই টকশো দেখছে, তারাও কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একজন শিক্ষার্থী যে সময় দেশের বাইরে যেতে চায়, অনেক সময় মেধাবী কিন্তু দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, টাকা থাকে না। আগে ছিল 3 লাখ টাকা পর্যন্ত, তাও সেটি পাওয়া যেত কি না সেটি নিয়েও নানান ধরনের অনিশ্চয়তা ছিল। কিন্তু সরকার এখন এটিকে 10 লাখ টাকায় উত্তীর্ণ করেছে। এখন আপনি দেশের বাইরে আপনি যেতে পারবেন। তারপরে দেখেন আমাদের যে বাজেটে প্রায় 60টি নিত্যপণ্যের উপরে ভ্যাট এবং ট্যাক্স কমানো হয়েছে। আমি জানি না তিনি নিয়মিত বাজার করতে যান কিনা, তবে আমি মাঝে মধ্যে বাজারে যাই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব পড়ে যে আসলে মানুষের নাবিশ্বাস নাকি মানুষ সহনীয় মাত্রার মধ্যে অন্তত নিত্যপণ্যের দামটা রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয়েছে, দেখেন সবসময় আমরা বাংলাদেশে দেখেছি যে বাজেটের পরপর সব কিছুর দাম ব্যাপকভাবে বেড়ে যায়, কিন্তু বাংলাদেশে এই প্রথম বাজেট ঘোষণার পরে অন্তত নিত্যপণ্যের দামগুলো যে পরিমাণ ছিল, কিছু কিছু পণ্যের দাম আরও কমেছে। আচ্ছা দেখেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত শিক্ষা এবং চিকিৎসা খাতে এই সরকার সবথেকে বেশি বরাদ্দ দিয়েছে। ইন্টারিম সরকার কিন্তু সেই কাজটি করেনি। কিন্তু আমাদের বর্তমান সরকার, যে সরকারকে নিয়ে আপনার অনেক সমালোচনা, সেই সরকার এদিকে মনোযোগ দিয়েছে। দেখেন সর্বশেষ যেটি নিয়ে কেউ কেউ কথা বলছে যে সরকার আসলে 31 দফা বাস্তবায়ন না করে 32ই চলে গেল। আচ্ছা, সমালোচনা আপনি করতেই পারেন। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের অপোজিশনে যারা আছে, জামাত এবং এনসিপি, তারা ক্ষুধার্ত হয়ে গেছে ক্ষমতার জন্য। এখনই তারা মনে করছে যে আমরা তো আসলে ফেসবুকের যত জরিপ ছিল, অনলাইনের প্রত্যেকটা জরিপে জামাত ইসলাম ক্ষমতায় চলে গিয়েছিল। এই যে তাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার তাড়না, গিয়েও কেন যেতে পারলো না, ফেসবুক তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিল, বাস্তবে কেন জনগণ তাদেরকে ভোট দিল না, এই ক্ষমতার তাড়না থেকে তারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সরকারের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার করছে, ফটোকার্ড বানাচ্ছে, এআই ভিডিও বানাচ্ছে, নানান ধরনের। এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই উত্তর উনি দিবেন, অবশ্যই নোট করতেছেন তো উনি। তো এই মিথ্যাচারগুলো করতেছে। আচ্ছা, এবার আসি উনি যে কথাগুলো বলেছেন এর উত্তর দিই। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করবো, আমি তো 1 মিনিটও হয়নি মনে হয়। আচ্ছা, এই যে মোহাম্মদ এজাজ সাহেব, তিনি বললেন যে এনসিপির কেউ না। হ্যাঁ, তিনি অবশ্যই এনসিপির কেউ। কিভাবে? কারণ এই যে জাতীয় নাগরিক কমিটি, সেইটা থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইটার সমন্বয়ে এনসিপি গঠিত হয়েছে, এবং এনসিপি আত্মপ্রকাশের সময় এই কথা বলেছে। তার মানে কি? তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা আওয়ামী লীগের এমপিদের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা, এরাও যেমন এনসিপির। ঠিক একইভাবে এই এজাজ সাহেব, যাকে নিয়োগ দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি স্বয়ং, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, অনলাইন এই টকশোতে তো সবাই দেখতেছে, তাই না, লাইভ টেলিকাস্ট, তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়োগ দিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি কি এনসিপির কেউ না? ওই সময় আপনারা এরকম বহু নিয়োগ দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আপনার অধিকাংশ ডিসি, এসপি, ইউনো, তাদেরকে আপনারা আপনাদের মতন করে বসিয়েছিলেন, এবং সেটা যুগান্তর থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছিল কিভাবে হাসনাত এবং সার্জিস, ডিসি যদি আপনি সুপারিশ পরামর্শ করতেন একটা কথা, কিন্তু আপনি সরাসরি লেনদেনের সাথে জড়িয়ে পড়েছিলেন, কেলেঙ্কারির সাথে। আচ্ছা, আমাকে শেষ করতে দিচ্ছেন না তো, 2 মিনিট হয়েছে কিনা আপনি ঘড়ি ধরেন না, 5 মিনিট হওয়ার কথা না। আচ্ছা দেখেন, যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বিএনপির গভর্নমেন্ট, আজকে প্রথম তিনি বললেন, তো তিনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে বিএনপির গভর্নমেন্ট ছিলেন, তিনি ব্যাখ্যা করেন যেটা, সেটি হলো যে এই যে পররাষ্ট্র উপদেষ্টা এবং এই যে বিডার চেয়ারম্যান, দেখেন এই বিডার চেয়ারম্যানকে কে এনেছিল? ডক্টর মোদি ইউনূস এনেছিল, এবং তিনি ভালোভাবে কাজ করার সুযোগ সরকারের কাছে চেয়েছেন, এবং সরকার তাকে কাজ করার সুযোগ দিয়েছে। মানে বক্তব্য এরকম, দেখেন অল্প সময়ের মধ্যে আসলে ওইভাবে ইনভেস্টমেন্ট আনা যায় না, তো তাকে সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য, তিনি যাতে সফল হন এই জন্য সরকার তাকে সময় দিয়েছে। ঠিক একইভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি দেখেন, তিনি তো আমাদের যারা ছাত্র উপদেষ্টা ছিল, যারা আপনার এনসিপি নেতৃবৃন্দ, তাদের পরামর্শই তো নিয়োগ পেয়েছিল। এখন যেহেতু তিনি ওই সময় মোটামুটি আমাদের পররাষ্ট্রনীতি বা
বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেটি তিনি বেশ ভালোভাবেই করতে পারছিলেন বা করছিলেন। এখন যেহেতু তিনি এই বিষয়ে পারদর্শী দক্ষতা দেখাতে পেরেছেন, যে কারণে বিএনপির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি আসলে তারও তো একটা মিশন আছে যে 2 বছর 3 বছর 4 বছর হলে তিনি শেষ করতে দেন কথাগুলো, ওনাকে পরবর্তীতে টাইম বাড়িয়ে দেন, আমার আপত্তি নেই, বাট আমার কথাগুলো শেষ করতে দেন, ওনাকে টাইম আপনি বাড়িয়ে দেন। তো এই কারণে তাকে আসলে যেহেতু এই জায়গায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোটামুটি সফল হয়েছিলেন, তাকে যদি আরো 2 বছর 3 বছর 4 বছর সময় দেওয়া যায়, এই যে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ব্যাপারে অন্যান্য দেশের ব্যাপারে যেভাবে যে কঠোরভাবে বিবৃতি দেওয়া হয়, এজন্য তো তাকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল যিনি এখন বর্তমানে আইনমন্ত্রী তার কথা বললেন, তো 3 জন ছাত্র উপদেষ্টা কোথায় আছে? একজন তো সরাসরি ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় একটি দল গঠন করেছে, সেই দলের নাম এনসিপি। অনেকে এনসিপিকে কিংস পার্টি বলে, আমি কিংস পার্টি বলছি না, ছাত্রদের একটি দল, ছাত্রদের একটি অংশের দল। কিন্তু আমার প্রশ্ন হলো, ছাত্ররা কি আসলে এইভাবে ক্ষমতায় থেকে দল গঠন করতে পারে? এবং সরাসরি সহযোগিতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তার বিভিন্ন বক্তব্যে এটি বলেছে। এমনকি প্রেস সচিব বলেছিল নাহিদ ইসলামকে মাঝখানে বসিয়ে আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন। সর্বশেষ কথা হলো যে ইউনোদের সাথে নাকি আসলে আপনার অপদস্থ করা হচ্ছে, করা হচ্ছে। দেখেন, আমিও যখন বিভিন্ন জায়গা থেকে এরকম সরকারি কর্মকর্তা বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিভিন্ন তথ্যপত্র আসে, দায়িত্বশীল জায়গা থেকে আমি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করি যে অভিযোগ অনুযোগ আসলে কতটুকু রয়েছে। শেষ কথা হবে, পরবর্তীতে আপনি আর সময় পাবেন না। 16 বছর ধরে যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ থাকবে না। আমার কথা হলো যে আপনি 18 মাসে সেই আওয়ামী কর্মকর্তা বা দর্শকদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন? বরং ওই সময় তাদের চিন্তা ছিল এরকম যে বিএনপি করেছে অতীতে, বা ছাত্রদল করেছে, বা বিএনপি পরিবারের যদি তাদেরকে এই মুহূর্তে প্রমোশন দিই, যেহেতু 16 বছর তারা বঞ্চিত ছিল, তাহলে আমরা যে এজেন্ডা নিয়েছি আগামীতে ক্ষমতায় যাব একটি দল গঠন করে, সেই এজেন্ডা সফল হবে না। যে কারণে তারা ওই সময় যে পলিসি গ্রহণ করে যে আওয়ামী কর্মকর্তাদেরকে তাদেরকে ভয় দেখিয়ে কাজ করানো, অন্তর্বর্তীকালীন সরকার এই পলিসি গ্রহণ করেছিল, নাহিদ ইসলামরা এই পলিসি গ্রহণ করেছিল। তার মানে কি? তার মানে এখন এই যে বিভিন্ন জায়গায় অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে, অন্য দলকে নানানভাবে দর্শক তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, যে কারণে বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু আন্দোলন হয়ে থাকে। জি, আমি জনাব সারওয়ার তুষার আপনার কাছে আসতে চাই। অনেকগুলো অভিযোগ করেছেন, যুক্তি দিয়েছেন, পাল্টা যুক্তি দিয়েছেন, এবং একটি প্রশ্নের সূত্র ধরে যদি, একটি কথার সূত্র ধরে যদি আমি আপনাকে বলি, তিনি যেমনটি বলেছেন যে আপনারা আসলে ক্ষুধার্ত হয়ে গেছেন ক্ষমতার জন্য। আপনারা কি আসলে ক্ষুধার্ত হয়ে গেছেন? আচ্ছা, ক্ষুধার্ত কে হয়েছে? আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, উনার একটা স্ট্যাটাসে একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি 1 আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন, জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন। এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেন কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয়, এবং এই যে ইউএনওরা যেখানে খাই বাধা দিচ্ছে, সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন, উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল, তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা? তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে, তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিব্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, হলো ফ্যালাসিটা কি? যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায়? আপনি এমন কোথায় বলছি, বহুবার উনি চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করেন, যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে আপনি তাদেরকে অনেক কথা বলেন। কারণ হচ্ছে যে উনি বিরাট মানে মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি ডিগ্রি অনার আছে। যাই হোক, এখন কিন্তু উনি বললে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো হলো ফালতু কথা। যিনি জুলাইয়ে নিজে ছিলেন না, এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায়, মিডিয়া দেখলে সামনে। আমি কোথায় ছিলাম সেটা ওই আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই, আর আগে পরে কোথায়
কোথায় ছিলেন? আগে পরে মানে কোথায় ছিলেন আপনি? সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? কোনদিন রাস্তায় আপনার ছিলেন? দলের নেতাকর্মীরা বলে যে আপনি আপনি বেশি আপনি রাশেদ ফাপড়বাজি খান না দেন। থাকলে আন্দোলনটা আপনি করেছেন? কোন রাশেদ খান? বলতেন রিমান্ডে আমি ছিলাম, আপনি ছিলেন? আপনার আন্দোলন আপনি ছিলেন? আপনারা কোনদিন ব্যর্থ জেল হইছেন, খেটেছেন? আপনারা ব্যর্থ কোনদিন হইছেন, মামলা ব্যর্থ হয়েছে? হইছে বলে এখন কোনদিন বলে যে মামলা হয়েছে? এরা আমার কোনদিন কর্মী। আপনাদের মামলা হয়েছে? আমার কি কর্মী জন্য ব্যর্থ হয়েছে? যদি মানে আমরা আমি সফল ব্যর্থ হয়েছিলাম হইছি, বলে তো আমার আমাদের কর্মী জুনিয়ররা নেতৃত্ব কোথায় দিয়েছে, সফল হয়েছেন? ছিলেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা ব্যর্থ হয় না, আপনি ফাপড়বাজি করেন। কিসের বিপ্লবী এবং আপনি? সরকারি জীবনে মামলা হয়নি, যার নামে জেল খাটেন না, সে কিসের আপনার নামে বিপ্লবী? কিসের মামলা হয়েছে? আমি কোথায় মামলা হয়েছে? আমি 15 দিন তা শেখ মামলা- হাসিনাকে না, না, কটূক্তি এটা- করার এটা- মামলা রে ভাই, শেখ এটা- হাসিনাকে কটূক্তি এটা- করার মামলা। আজকে আপনার খবরবাজি করবেন না, গণঅভ্যুত্থানে এই যে বিপ্লবী হয় এইসব চেতনাবাজি করবেন না। এভাবে বললে তো আরে রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আপনি কি খাইছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ শেখ মামলা খায়। হাসিনাকে কটূক্তির মামলা, চুরি করার মামলা এটা? তো সেটা নিয়ে এখন কি? এখন এটা এখন কি মানে কি? এখন মানে কি? আপনি জেল খাটছেন কখনো? মামলা হয়েছে? তাতে কি হয়েছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? না 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। হ্যাঁ? আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি আরে আমি কোথায় ছিলাম মানে নাহিদ পালায় রাশিদকে ছিলেন, জিজ্ঞেস করেন। গর্তে লুকাইছেন, শোনেন, পালায় আমি কোথায়- ছিলেন। এখন হ্যাঁ, বড় বড় কথা শেষ বলেন করি, না। আমি কোথায় ছিলাম? পালায় শোনেন, ছিলেন। আমাকে রাশেদ বাঁচাও, খান, আমাকে বাঁচাও আপনি বলছেন। যে জাতিসংঘের সাথে বাঁচাও বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব না, আমি এটা দিয়েছি। তো উনি তো তখন কথা বলছেন, হাসিনার এখন বিরুদ্ধে তো আন্দোলন তো আমাদের কখনো বলতে করেন নাই, কখনো কে মার করে খাননি নাই? তো। আচ্ছা, আপনি এই সবসময় ছাত্রলীগ পালাইছেন। কখনো আপনারা পিটাইছে? শেখ হাসিনা মাদার অফ এডুকেশন ছাত্রলীগ বলতে কখনো শেখ হাসিনাকে। পিটাইছে আপনারে? শেখ হাসিনাকে গিয়া পায়ে ধরে সালাম ছাত্রলীগ করছেন। কখনো মাদার অফ পায়ে ধরে এডুকেশন, সালাম করেছে, আপনি কি মাদার অফ করেছেন? এডুকেশন বলছেন। একজন আপনি তো শেখ মুজিবকে- ফ্যাসিস্ট শেখ মুজিবের অবৈধ বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, চব্বিশ সালে কেন শেখ হাসিনাকে বলছেন? আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে শোনেন, এখন আবার শোনেন, বলতেছেন আমি আপনি রাশেদ আসিফ সালাম আন্দোলন হইতো নাইককে না। আক্তারকে জিজ্ঞেস করবেন। আপনি তাদেরকে আসিফ জাতিসংঘের নাইদের সাথে নাম ধরে বলেন কেন? আমি করিয়ে দিয়েছিলাম। উনি তো শোনেন, এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি আসিফ নাইদ মাহমুদকে ইসলামকে জিজ্ঞেস করবেন, আপনি সর্বপ্রথম নাম ধরে আমি বললেন কেন? প্রস্তাব দিয়েছিলাম আপনি না যে গতকালকে এই বললেন আন্দোলনকে মন্ত্রীর নাম ধরে কিভাবে- বলার কারণে এই আজকে আপনি আন্দোলনকে আপনি কিভাবে হচ্ছেন সরকারের জাতীয় একজন মুক্তির সচিব, আন্দোলন করা যায়? আপনি একজন এমপি, আপনি আপনার আসিফ উপরে মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনি এমপি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না আপনি নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনার রাশেদ উপরে খান এমপি কোথায় নিচে? ছিল? না আমার কাউকে জিজ্ঞেস জীবনে করতে হবে কোনো না। মার খান নাই, জেলে যান নাই, আপনার জীবনে দলের আন্দোলন আপনার নেতৃত্ব দলের দেন না, এখন নেতাকর্মীরা বিশাল বলে। বিপ্লবী হয়ে গেছেন, টকশোতে এসে। তার টকশোতে দলের- এসে বিপ্লবী হইলে আপনার মতন এরকম আপনি ফরওয়ার্ড কোথায় ছিলেন? দেশ চালাতো। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস না, করেন, আমি সাংবাদিক- ছিলাম। এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই ক্যামেরাম্যানরা কি হাউজের বলবে? সাংবাদিকদের জিজ্ঞেস করেন। আপনি পালাইছিলেন, আপনি আরে পালিয়েছিলাম, আপনি আপনার কোথায় দলের ছিলেন? নেতাকর্মীরা বলে। আপনার জামাতের আমির, আমরা যে- না, আপনার জামাতের আমির কি? আপনার জামাতের আমির কি? জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আপনার কোথায় যে ছিল? আত্মগোপন থেকে নেতৃত্ব দিয়েছে না? আপনাদের ছাত্ররা? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় হান্নান ছিল? মাসুদ কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার আরেকজন শোনেন, দল তুললেন শোনেন, কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যদি সফল হইতেন, যখন আমাকে আপনারা যদি সফল আমাকে হইতেন, টিভি গ্রেফতার তাহলে করার তো জন্য আর খুঁজতেছে, এই তখন নাহিদ আপনি আসিফ বলতেছেন রাষ্ট্র যে হতো আমি না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো। তাহলে না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 36 প্রশ্ন জুলাই করতেছেন কেন? একদিন কোথায় ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী কোথায় আপনারটা ছিল? বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, বলেন, এগুলো তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ ব্যক্তিগত করতেছেন। চরিত্র নিয়ে না, কথা না, বলে আপনি তো না, টকশর না, করতে পারবেন না। এগুলো তো- না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই? আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আপনারা আক্রমণ যাতে না করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। পালায় গেছেন, কত এখন নারী আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন, আমি শো শেষ করব। আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আপনি ব্যক্তিগত বিয়ে বউ করবেন থাকা না। অবস্থায় মিথ্যা কথা 20-25 বলছেন কেন? নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। মিথ্যা আর কথা মিডিয়াতে বলছেন নিউজ কেন? হয়েছে না? কোথায় মিডিয়া নিউজ হয়েছে? কি হয়েছে? হয়নি, আপনি নিউজ হয়নি? মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত আপনাদের কথা মধ্যে বলতে কিছু টকশোতে আমি আসি না, কিন্তু আপনি শুরু ব্যক্তিগত করেছেন। আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি আপনি শুরু ব্যক্তিগত করেছেন আক্রমণ না? করছি আপনাকে? আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় NCP ব্যক্তিগত আক্রমণ আপনাকে করছি? বহিষ্কার করে নাই? কোথায় আপত্তি NCP দেয়নি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথা মিথ্যা আমি কথা এখানে বলেন বলতে কেন? চাইনি, কিন্তু আপনি একবার শুরু বলেন সাবেক করেছেন, ওয়াইফ, একবার বলেন যেখানে বলতে বহিষ্কার। বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে রাজনীতি পারেন করার না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখে তো মিথ্যা যেখানে কথা নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখে মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? আপনি ন্যূনতম কোন লজ্জা লজ্জায়? শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন কোন রাজনীতি লজ্জায়? করতেন না। নিজের দল ছেড়ে আপনি আরেক দলে গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে অসম্মানিত করেছেন, না, বউ আপনি- থাকা অবস্থায় কোথায় বলতেন? আর আমি তো বিয়েই করি নাই। আমি তো বিয়েই করি নাই। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তাহলে আমি নারী কোথায় কে বিয়ে ছিল? করছি? ওদের কোথায় কে বিয়ে ছিল? করছি? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব যে না। নারী ফেসবুকে আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তার বউ আপনি থাকা একটা অবস্থায়, মিথ্যু। আমি তার না, বউ না, থাকা এইভাবে তো অবস্থায় আরো এইভাবে তো আলোচনা করব না। এটা একটা চরম মিথ্যু, চরম মিথ্যু এবং বেয়াদব একটা লোক। বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, আমি আপনি আসি নাই। আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন কারণ আপনি যুক্তিতে হাসেন। আমি বলি না, না, আমি আপনাকে এসব বলি সম্মান না। দেন। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনাকে সম্মান শিখতে হবে না। আপনি একটা চরম
বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন, লজ্জা আপনি করেন, বেয়াদব। টকশোতে আসতে? আপনি বেয়াদব। আরেকবার গালি করে সরকারে আছেন। আপনার কথা আমি বড় বড় টকশোতে কথা আসবো। বলেন। আপনার কথা আমি টকশোতে আরে আসবো। আমার আপনার মতো আপনার যদি কথা আসবো। হতাম, আমি আপনি টকশোতে আসতাম। টেলিভিশনের মালিক নাকি? আপনার লজ্জা শরম থাকলে আপনি টকশোতে আসতেন না। আমি আপনার জায়গায় আমি আপনি ব্যক্তিগতভাবে নিজের অনুরোধ করবো নিজের দল আমাদের ছেড়ে দুজনকে আরেকজনে গেছেন। এইভাবে ব্যক্তিগত আক্রমণ আরে করবেন আপনার না। জামাতের আমি ব্যক্তিগত কথা- উনি করছেন। আপনার দলের সভাপতি- ওনার সময় আমি কথা আপনার বলি, দলের উনি আমার সভাপতি, সঙ্গে কথা সাধারণ বলতেছেন। সম্পাদক আমার উনি সঙ্গে আমার রাজনীতি সঙ্গে কথা করছে। বলতেছেন। তার দল গঠন করেছে না? বেয়াদব এনসিপি লোক। আমি